প্রচুর রোহিঙ্গা ধরা পড়েছে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, আরও লক্ষ লক্ষ রোহিঙ্গা ধরা পড়ার অপেক্ষায় রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট যে ছাঁকনি তৈরি করে দিয়েছে, সেই ছাঁকনি গলে আর কোনো রোহিঙ্গার বেরোনোর রাস্তা পাবে না। তাছাড়া পিসি ভাইপো যে ব্লু প্রিন্ট করে রেখেছিল 28 তারিখের জন্য, সেই ব্লু প্রিন্টও ভেস্তে গেছে। কারণ তাদের পরিকল্পনা করে রেখেছিল 28 তারিখ ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর যাদের নাম থাকবে না, অনেকের নামই বাদ যাবে, সেইটা নিয়ে রাজ্য জুড়ে একটা তাণ্ডব করার পরিকল্পনা ছিল। সেটাও হচ্ছে না, কারণ পূর্ণাঙ্গ ভোটার তালিকা 28 তারিখে প্রকাশ হচ্ছে না। ধাপে ধাপে এই তালিকা প্রকাশ হবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এসআইআর শুরুর পর থেকেই পিসি ভাইপোর মুখে একটা কথা শোনা যাচ্ছিল, রোহিঙ্গা রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা? নির্বাচন কমিশনকে জানাতে হবে যে কত রোহিঙ্গার নাম বাদ পড়লো। আসলে নির্বাচন কমিশনের কাজ তো রোহিঙ্গা ধরা নয়, আর তারা তো রোহিঙ্গা ধরতে নামেনি। তারা এসেছে যে শুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি করার জন্য। কারণ সেই বাম জমানা থেকে এই ভোটার তালিকায় প্রচুর জল মেশানো হয়েছে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর গত 15 বছর বহু জল মেশানো হয়েছে। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে আসা মানুষ ভোটার তালিকায় নাম তোলে। সারা বছরই এই নাম তোলা যায়, সেটা নাম তোলে হচ্ছে সেই রাজ্যের যে অফিসাররা আছে, বিডিও আছেন, তাদের মাধ্যমেই এই নাম তোলা যায়। কারণ তারাই হচ্ছেন নির্বাচন কমিশনের হয়ে কাজ করেন। বাংলাদেশ থেকে যারা আসে তারা কি করে, তারা এখানে কাউকে আত্মীয় সাজায়, কাউকে বাবা সাজায়, কাউকে কাকা সাজায়, কাউকে জ্যাঠা সাজায়, সাজিয়ে সেই অনুযায়ী তারা ভোটার তালিকায় নাম তোলে এবং বয়সও তারা ভাড়ায়। কারণ বাবার বয়স, যাকে বাবা সাজাচ্ছে তার বয়স যদি 50 বছর হয়, আর যিনি ভোটার হচ্ছেন তার বয়স যদি 40 বছর হয়, তাহলে তো আটকে যাবে, কারণ 10 বছরের পার্থক্য। সেক্ষেত্রে তারা বয়স ভুল দিত, ভুল দিয়ে তারপর ভোটার তালিকায় নাম তুলত, পরে আবার আবেদন করে বাবার নামও পাল্টে দিত অথবা নিজের বয়সটাও পাল্টে দিত। এইভাবে ভোটার তালিকায় নাম তোলা হতো। এবার এসআইআর প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে এই যে বয়সের ফারাক, কারণ একসময় তুলে ফেলেছে নামটা, সেই বয়স দিয়ে সেই বয়সের আর চেঞ্জ করতে পারেনি, আর এই সময় তারা বয়সের সার্টিফিকেট বের করে সেটা জমা দিচ্ছে। দেখা যাচ্ছে ভোটার তালিকার বয়সের সঙ্গে বর্তমান যে সার্টিফিকেট জমা দিয়েছে তার কোনো মিল নেই। ফলে সেইগুলো এখন বাতিলের খাতায় চলে যাচ্ছে। তো এইভাবে বিভিন্নভাবে এই নাম তোলা হয়েছে, যেগুলো এখন এই এসআইআর প্রক্রিয়ায় ধরা পড়েছে। সবথেকে বড় ব্যাপার কি হয়েছে, যে যারা ফর্ম নিয়েছিল, যাদের নাম ভোটার তালিকায় ছিল, যারা 24-এও ভোট দিয়েছে, তাদের প্রত্যেকের কাছেই তো এই এনুমারেশন ফর্ম গেছিল, তারা ফর্ম নিয়েছে। কিন্তু প্রায় 7 লক্ষ মানুষ শুনানিতে আসেনি। এরা কারা? এই 7 লক্ষ এলো না কেন? যদি তারা বৈধ নাগরিক হতো তাহলে তো তারা শুনানিতে আসতো, কিন্তু আসেনি। তার মানে তাদের কাছে বৈধ সার্টিফিকেট নেই। ভোটার তালিকায় তারা নাম তুলেছিল বিভিন্নভাবে, কিন্তু তারা এখন নির্বাচন কমিশন নির্দেশিত যে 13টা প্রমাণপত্রের কথা ঘোষণা করেছে, তার একটাও তারা জোগাড় করতে পারেনি। ফলে তারা আসেনি। তাহলে এরা কারা? সেই তো অবৈধ অনুপ্রবেশকারী। আর রোহিঙ্গাদের কি আলাদা করে চেনা যায়?
এই যে যখন এসআইআর প্রক্রিয়া ঘোষণা হলো, তখন প্রতিদিন শয়ে শয়ে বাংলাদেশিরা ওপার বাংলায় চলে গেছে। 2 দিন 3 দিন ধরে তারা সীমান্তে অপেক্ষা করেছে। বিভিন্ন সীমান্তে হাজার হাজার বাংলাদেশি এরকম ছিল। তারা তো কেউ গেছে বিএসএফ এর মাধ্যমে, বৈধভাবে চলে গেছে, বাংলাদেশের বিডিআর এর হাতে তুলে দিয়েছে। কেউ রাতের অন্ধকারে চলে গেছে, আবার বিএসএফ পুশব্যাক করে পাঠিয়েছে। সেক্ষেত্রে কত হাজার বা কত লাখ যে এইরকম রোহিঙ্গা বাংলাদেশি ওপারে চলে গেছে তার কোনো হিসাব নেই। তার উপর এখন যেটা হয়েছে, এই যে 7 লাখ বাদ পড়েছে, তারা শুনানিতে আসেনি। এই 7 লাখের ভেতরে 3 ভাগের 1 ভাগই হচ্ছে উত্তর 24 পরগনার সীমান্ত জেলা, মানে 2 লক্ষের বেশি হিয়ারিংয়ে আসেনি উত্তর 24 পরগনা জেলার। এছাড়া যেটা হয়েছে, যে তালিকা তারা দিয়েছিল, যে প্রমাণপত্র দিয়েছিল, বৈধ সার্টিফিকেট বলে যেগুলো তারা দিয়েছিল, তার ভেতরে এখন পর্যন্ত 4,44,970, মানে প্রায় 4.5 লক্ষ অযোগ্য, মানে তাদের নাম বাতিল হয়ে গেছে। কারা এরা? ভারতের যদি নাগরিক হতো তাহলে তো তারা যে কোনো একটা সার্টিফিকেট তারা দিতে পারতো, একটা প্রমাণপত্র দিতে পারতো। তাহলে এই 4.5 লক্ষও কিন্তু বাদ হয়ে গেছে। 7 লক্ষ হিয়ারিংয়ে আসেনি, 4.5 লক্ষ বাদ হয়ে গেছে। এরপরে রয়েছে হচ্ছে ডিএমদের কাছে 4,66,323 জনের ফর্ম রয়েছে, যেগুলো এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এছাড়া ইআরও এবং এইআরওদের কাছে 20 লক্ষ এরকম ফর্ম রয়েছে। তার মানে 20 লক্ষ আর 4,66,323, তার মানে 20 আর 4 24 লক্ষ 66,000-এর ওপরে এরকম ফর্ম এখনো আপলোড করা হয়নি। তার মানে সেই ফর্মগুলো ঠিক নয় বলেই সেগুলো এখন আপলোড করা হয়নি। কিন্তু কেন আপলোড করা হয়নি? আসলে তাদের কাছে নবান্ন থেকে নির্দেশ আছে যে তোমরা এই ফর্ম আগে আপলোড করবে না। এই আপলোডের যেদিন শেষ দিন, তার 2 দিন আগে আপলোড করবে। তার কারণ লক্ষ লক্ষ এরকম ভুয়ো নথি দেওয়া ফর্ম জমা পড়বে এবং নির্বাচন কমিশন সেটা আর বাছাই করতে পারবে না। 28 তারিখ এসে গেল, 28 তারিখে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এই হচ্ছে তাদের পরিকল্পনা ছিল। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এখন এই কাজগুলো দেখবেন ডিস্ট্রিক্ট জাজরা এবং বিচার বিভাগীয় অফিসাররা। তার উপরে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। পুরো দায়িত্বটাই এখন তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এটাও থাকবে যে এআরও, এইআরও, মাইক্রো অবজারভার, রোল অবজারভার সবই থাকবে। তাদের কাজ হবে এই যে জাজদের, এই যে বিচার বিভাগীয় অফিসারদের সাহায্য করা। তারাই সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপলোড হবে আর কোনটা বাতিল হবে। এবং এই কাজটা পুরো দেখবে হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখবেন, এবং তার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই বিচার বিভাগীয় অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত, এবং এটা সুপ্রিম কোর্টেরই সিদ্ধান্ত বলে মানতে হবে। ফলে নির্বাচন কমিশনের ওপরে যে দোষারোপ করার পালা চলছিল এতদিন, তুঘলক কমিশন, তারা বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে, সেগুলো আর করা যাবে না। আর আমাদের পিসিমণি যে কাজগুলো করছিলেন, তিনি নাকি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই অবৈধ
ভোটারদের নাম তালিকাতে তোলা যায়। গতকালই নাকি নবান্ন থেকে ফের নির্দেশ গেছে ডিএমদের কাছে যে এই ফর্মগুলো রয়েছে সেগুলো একেবারে শেষ মুহূর্তে আপ করা, কারণ তাহলে সেই একই প্ল্যানিং রেখেছে যে তাড়াহুড়োতে এগুলো হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু নির্বাচন কমিশনার এর আগেই শুনানি যে শেষ হওয়ার আগেই গত 13 তারিখে ডিএমদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন, তাতে এআরওরাও ছিলেন। সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আপনারা কেন দেরিতে আপলোড করছেন, আর যে ফর্মগুলো আপনারা দিচ্ছেন, যে নথি দিচ্ছেন, সেগুলো খবরের কাগজের কাটিং, কোনোটা পড়া যাচ্ছে না, সাদা কাগজ, প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এগুলো তো নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ নথির কথা বলা হয়েছে সেগুলো তো নয়। কেন আপনারা আপলোড করছেন এগুলো? এগুলো কিন্তু আমাদের কাছে থাকবে, এবং 5 বছর পরও যদি দেখা যায় যে কোনো বিদেশি নাগরিকের নাম উঠেছে ভোটার তালিকায়, তাহলে কিন্তু সেই জেলার ডিএমকেই জবাবদিহি করতে হবে, এবং এমন ব্যবস্থা নেওয়া হবে যে তার চাকরি জীবনেও প্রভাব পড়তে পারে। আর তারপরেই কিন্তু ডিএমরা ভয় পেয়ে গেছেন, এইআরওরাও ভয় পেয়ে গেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে নাকি গতকালও নবান্ন থেকে একটা নির্দেশ গেছে যে আপনারা ভয় পাবেন না, নির্বাচন কমিশন যা বলছে বলুক, আপনারা কিছুই করতে পারবেন না। ভাবুন তো, তিনি কি করে বলেন? একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কি করে দেশের নিয়মকে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারেন? তিনি বলছেন কিছু হবে না, তোমরা আপলোড করবে, শেষ মুহূর্তে করবে, এবং একটা পরিকল্পনা মাফিক এই কাজগুলো চলছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, শৌকত মোল্লার ক্যানিংয়ে 1300 এরকম আইসিডিএস ফর্ম ধরা পড়েছে, যেগুলো ইস্যু হয়েছে ছুটির দিনে 25শে ডিসেম্বর, 27 আর 28শে ডিসেম্বর, এবং সেটা কোন বছরের? এই যে 2025 সালের, মানে 2 মাস আগের ডিসেম্বরে। কারণ এসআইআর ঘোষণার পর এই অবৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার জন্যে এই অবৈধভাবে এই ফর্মগুলো দেওয়া হয়েছে, যদিও সেই নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ নথি রয়েছে, যে তালিকা রয়েছে, সেই তালিকার মধ্যে পড়ে না, তবুও চেষ্টা করা হয়েছে এবং সেটা ছাঁকনিতে ধরা পড়ে গেছে। এইভাবে প্রচুর দেওয়া হয়েছে, এমনকি জন্ম সার্টিফিকেট এর আগেও একটা ধরা পড়েছিল, সেটা হচ্ছে বরানগরের, যে জন্মের 2 দিন আগে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবার ক্যানিংয়েই এক মহিলা যে তার জন্ম সার্টিফিকেট দিয়েছেন, সেই জন্ম সার্টিফিকেটেও গরমিল রয়েছে। দেখা যাচ্ছে তার জন্মের 2 মাস আগে সার্টিফিকেট দেওয়া হয়েছে। ক্যানিংয়েই দেখা যাচ্ছে একজনের 2 বাবা, মানে ভোটার একজন, কিন্তু তার বাবা হচ্ছে দুইজন, মানে দুটো যে প্রমাণপত্র রয়েছে সেই দুটো প্রমাণপত্রতে 2 জন তার বাবা দেখানো হয়েছে। শৌকত মোল্লার এলাকা। তা বুঝতে পারছেন যে বিভিন্ন এলাকায় কিভাবে জল মেশানো হয়েছে। মানে এদের নাম কিন্তু আগেই তোলা ছিল, এরা ভোটার, এরা ভোট দিয়েছে, কিন্তু এখন বৈধ নথি দেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকেই বিভিন্নভাবে এদের নথি দেওয়া হয়েছে, সেই নথিগুলো জমা দেওয়া হয়েছে। আর এই রকম ভুয়ো নথির যে ফর্মগুলো রয়েছে না, সেই ফর্ম নিয়ে এখনো এইআরও, ইআরও আর ডিএমরা বসে রয়েছেন, এবং নির্দেশ গেছে শেষ মুহূর্তে এইগুলো আপলোড করার। কিন্তু আপলোড করলেও আর কিছু হবার নয়, কারণ জুডিশিয়াল অফিসাররা, বিচারপতিরা এবং ম্যাজিস্ট্রেটরা তারা এটা এবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। 28 তারিখ ভোটার লিস্ট বেরিয়ে যাবে প্রথম দফার, তারপরেও এই কাজ চলতে থাকবে, এবং পরপর যতটা হবে ততটা করেই আবার সংযোজিত তালিকা প্রকাশ করবে, এবং এটা চলবে হচ্ছে একেবারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। ফলে দিদিমণি যা ভাবছিলেন
সে ব্যাপারে তাদের একেবারে সমস্ত প্ল্যান তাদের ভেস্তে গেছে। এমনকি 28 তারিখে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তাদের নাকি একটা বড় রকমের পরিকল্পনা ছিল, কারণ অনেকের নামই তো উঠবে না, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাবে। সেইটা দিয়ে সারা রাজ্যে নাকি একটা তাণ্ডবের পরিকল্পনা ছিল। তার সঙ্গেও আরও একটা জিনিস শোনা যাচ্ছে যে বহু বৈধ ভোটারের নাম যাতে বাদ যায় সেই ব্যবস্থাও নাকি করে রাখা হয়েছে, এবং সেটা দেখিয়েই একটা তাণ্ডব করার পরিকল্পনা ছিল। সেটা এখন ভেস্তে গেলেও তাদের এখন প্ল্যান বি ভাবতে হবে। এই প্ল্যান বিটা কি, তার জন্যে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে বা আদৌ সেই প্ল্যান সফল হবে কি না, পিসি ভাইপো সেই প্ল্যান বাস্তবায়িত করতে পারবে কি না, আইপ্যাকের সেই প্ল্যান বাস্তবায়িত হবে কি না, সেটা দেখার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। নমস্কার।